বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন স্টার্নিং জিওগ্রাফি ক্লাস। আজকে আমরা পড়বো বন্ধুরা ইরোসেলেম ল্যান্ডফর্ম। আগে দিন আমরা পড়েছিলাম ইরোসেলেম ল্যান্ডফর্ম থেকে কি কি পড়েছিলাম, ব্লোহোল পড়েছিলাম, তারপরে কি ক্লিফ পড়েছিলাম, তারপরে কি আর কি পড়েছিলাম, গুহা পড়েছিলাম অর্থাৎ কেভ পড়েছিলাম, এই তিনটা পড়েছিলাম। আজকে আমরা জানবো কি হচ্ছে কি গ্লাভ বা হচ্ছে কি বে অর্থাৎ কি উপসাগর, ঠিক আছে, এবং জানবো কি জিও। তারপর আমরা জানবো কি আর্চ, ঠিক আছে, আর্চ অর্থাৎ কি খিলান, যেটা প্রাকৃতিক বা সামুদ্রিক খিলান বলা হয়। তারপর হচ্ছে কি স্ট্যাক এবং কি স্ট্যাম্প, এগুলো আমরা বন্ধুরা জানবো। তো আমরা প্রথমে জানবো কি জিও। জিও আমরা কাকে বলবো, ঠিক আছে। ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাত, এই যে গুহা ছিল কি না, এই যে ব্লোহোল যে ছিল, এই ব্লোহোলটা, ঠিক আছে, এই যে মানে কি যে ছাদটা আছে, ব্লোহোলের যে ছাদটা আছে, এখানে যে ছাদ আছে, তো এখানে দেখুন জল ছাদ আছে, তো এই যে ব্লোহোলটা আছে, এই ব্লোহোল যখন কি হচ্ছে ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাত পাচ্ছে, এবং আঘাত পেয়ে কি হচ্ছে ক্রমাগত আঘাতের ফলে কি হচ্ছে গুহার যে ছাদটা আছে, সেই ছাদটা কি হচ্ছে সম্পূর্ণরূপে কি হচ্ছে ধসে আছে, এবং ধসে কি হচ্ছে দীর্ঘ সংকীর্ণ প্রবেশ পথের সৃষ্টি করছে, তাকে আমরা বলছি জিও। এটা এখানে কি ছিল, এখানে ধরো সমুদ্র, ঠিক আছে, এখানে কি ছিল ধাক্কা মারছিল, ঠিক আছে, এখানে ধাক্কা মারার ফলে কি হচ্ছিল, নাকি ধাক্কা মারতে মারতে ক্ষয় হচ্ছিল, এবং ক্ষয় হয়ে কি হচ্ছিল এই জায়গাটা কি হয়েছিল পুরোপুরি সম্পূর্ণরূপে কি ধসে গিয়েছিল, ঠিক আছে, এবং ধসে গিয়েছে এরকম দেখো শুরু কি খারিজ সৃষ্টি করেছে, এটাকে আমরা বলছি কি জিও। তাহলে কি দেখো পুরো কি শুরু খারিজ সৃষ্টি করেছে, তাহলে কি জিও, তাহলে কি ব্লোহোল কি ধসে গিয়ে তাহলে কি হচ্ছে আমাদের জিও সৃষ্টি হচ্ছে, তাই তো। ব্লোহোল ধসে গিয়ে আমাদের জিও সৃষ্টি হয়। তাহলে আমরা জিও তাহলে কাকে বলবো না, তো ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে গুহার ছাদ সম্পূর্ণরূপে ধসে যে দীর্ঘ সংকীর্ণ প্রবেশ পথের সৃষ্টি হয়, তাকে আমরা জিও বলছি। দেখো ক্রমাগত কি এখানে কি আঘাত হানছে, তার আঘাত হানার ফলে কি হচ্ছে, আঘাতের পরে গুহার ছাদ কি হচ্ছে আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, এবং ক্ষয় পেয়ে কি হচ্ছে সম্পূর্ণরূপে কি হচ্ছে এক পর্যায়ে কি সেটা ধসে যাচ্ছে, এবং ধসে কি হচ্ছে দীর্ঘ, ঠিক আছে, মানে কি দৈর্ঘ্যে বড়, ঠিক আছে, এবং সংকীর্ণ প্রবেশ পথের সৃষ্টি করছে, সেখানে কি ডুবা যাবে প্রবেশ পথের সৃষ্টি করছে, তাকে আমরা বলছি কি জিও। এর উদাহরণ হচ্ছে স্কটল্যান্ডের কি উপকূলে এগুলি কি বেশি দেখা যায়, তাহলে জিও যে আছে সেই জিওগুলো স্কটল্যান্ডের উপকূলে সম্ভবত কি বেশি পরিমাণে দেখা যায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে ফাটল ও দারণযুক্ত হচ্ছে সেলাই দেখা যায়, মানে কি ফাটল ও দারণযুক্ত যদি সেলাই গ্রহণের মধ্যে যদি কি ফাটল ও দারণ হচ্ছে কি হয়, তাহলে কি এটা দেখা যায়। এবং কি হয় এখানে কি শুরু খারিজ সৃষ্টি হয়, দেখো এখানে কি শুরু খারিজ সৃষ্টি হচ্ছে, এখানে দুটো আমরা বৈশিষ্ট্য পেলাম, এক হচ্ছে কি ফাটল ও দারণযুক্ত সেলাই এটা দেখা যায়, এবং কি শুরু খারিজ সৃষ্টি হয়, ঠিক আছে, শুরু খারিজ দেখো শুরু খারিজ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, আরো কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তারপরে কি এটা যদি আমরা সৃষ্টি দেখতে যাই যে কিভাবে এটা সৃষ্টি হলো, তাহলে এটা সৃষ্টি হলো কি ভাবে, তো গুহায় কি একাধিক ব্লোহোল সৃষ্টি হলে কি অনেক সময় কি জিও সৃষ্টি হয়। তাহলে এই যে গুহাতে, ঠিক আছে, একাধিক যদি ব্লোহোল সৃষ্টি হয়, কোনো একটা হচ্ছে গুহাতে যদি একাধিক ব্লোহোল সৃষ্টি হয়, তাহলে সে ব্লোহোলগুলো কি হয় ক্ষয় পেয়ে পেয়ে কি হয় এই জিও সৃষ্টি করে। বা অনেক সময় কি হয়, অনেক সময় সমুদ্রভিত কঠিন ও নরম শিলা যদি অবস্থান থাকে, অর্থাৎ কঠিন ও কমল শিলা যদি একসাথে অবস্থান করে, তাহলে অনেক সময় কি হয় কমল যে শিলাটা আছে সেই কমল শিলাটা কি ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয় এই জিও সৃষ্টি করে। তাহলে দুই রকম ভাবে বন্ধুরা সৃষ্টি করে কি জিও। তাহলে জিও আমরা কাকে বলবো না, তো ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে গুহার ছাদ সম্পূর্ণরূপে অর্থাৎ ব্লোহোল বা গুহার ছাদ সম্পূর্ণরূপে ধসে গিয়ে যে দীর্ঘ সংকীর্ণ প্রবেশ পথের সৃষ্টি করে, তাকে আমরা বলছি কি জিও। তাহলে জিও বন্ধুরা বুঝা গেল। তারপর হচ্ছে কি উপসাগর, ঠিক আছে, উপসাগর কাকে বলা হয় বা গ্লাভ বা বে কাকে বলা হয়, তো অধিক বক্রতাযুক্ত, তো এটা দেখো কি অধিক বক্রতাযুক্ত তিন দিকে স্থলভাগ বিস্তৃত, একদিক দুদিক তিন দিক, তাহলে তিন দিকে স্থলভাগ বিস্তৃত অগভীর সমুদ্র ঘাটকে, এটা কি অগভীর সমুদ্র ঘাট, এই অগভীর সমুদ্র ঘাটকে আমরা বলছি কি উপসাগর বা বে বা গ্লাভ। তাহলে বে বা গ্লাভ কাকে বলা হয় বন্ধুরা না, তো তিন দিকে স্থলভাগ বিস্তৃত, এদিকে দেখো স্থলভাগ, এদিকে স্থলভাগ, এদিকে স্থলভাগ, তাহলে তিন দিকে স্থলভাগ বিস্তৃত অগভীর সমুদ্র ঘাটকে, এটা কি অগভীর সমুদ্র ঘাট, এই অগভীর সমুদ্র ঘাটকে আমরা বলছি কি উপসাগর। এর উদাহরণ হতে পারে কি হাডসন উপসাগর, বঙ্গোপসাগর, এগুলো হচ্ছে কি সব কি হাডসন উপসাগর, বঙ্গোপসাগর, এগুলো যা আছে এগুলাকে বলা হয় কি উপসাগর বলা হয়। তাহলে উপসাগর কাকে বলা হয় না, তো তিন দিকে স্থলভাগ বিস্তৃত অগভীর সমুদ্র ঘাটকে আমরা বলছি কি উপসাগর। এর সৃষ্টি কিভাবে হয় না, তো কঠিন ও কমল শিলা যখন কি হয় পরস্পর অবস্থান করে, তখন কমল শিলা কি হয় দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয় ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয় কি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে এই আমাদের উপসাগর সৃষ্টি করে। এখানে দেখো কি কঠিন ও কমল শিলা অবস্থান করে, সেই কঠিন ও কমল শিলা, ঠিক আছে, অবস্থান করে সেখানে কমল শিলাটা দ্রুত সমুদ্র তরঙ্গের ফলে ক্ষয়কার্য হচ্ছে, এবং কি কমল শিলাটা ক্ষয়কার্য হচ্ছে, ঠিক আছে, আর কঠিন শিলাটা থেকে যাচ্ছে, ফলে কি হচ্ছে এখানে হয়তো কঠিন শিলা আছে কমল শিলা আছে, এবার কমল শিলাটা ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেতে পেতে কি হচ্ছে কঠিনটা থেকে যাচ্ছে, কমলটা হচ্ছে কি আরো কি গভীর হয়ে চলে যাচ্ছে, মানে কি এর দিকে চলে যাচ্ছে, উপকূলের দিকে চলে যাচ্ছে, ফলে এরকম মানে কি ফ্যানেলের মতো কি সৃষ্টি হচ্ছে, তখন আমরা বলছি এটাকে উপসাগর। তাহলে উপসাগর আমরা বলছি অধিক বক্রতাযুক্ত তিন দিকে স্থলভাগ বিস্তৃত অগভীর সমুদ্র ঘাটকে আমরা উপসাগর বলছি। এর বৈশিষ্ট্য হচ্ছে কি না, তো কি এটা আকৃতি কি ফ্যানেলের মতো হয়, তাহলে এটা দেখো কি আকৃতি কি ফ্যানেলের মতো হচ্ছে, এটা আকৃতি কি ফ্যানেলের মতো হয়, এবং স্থলভাগ দিকে সমুদ্রের কি গভীরতা, তাহলে স্থলভাগ যা আছে সেই স্থলভাগ থেকে সমুদ্রের দিকে গভীরতা বেশি, তাহলে মানে স্থলভাগে দিয়ে কি গভীরতা কম, আর কি সমুদ্র দিয়ে, এটা হচ্ছে সমুদ্র, তাহলে এটা হচ্ছে সমুদ্র, এই সমুদ্রের কি গভীরতা কি বেশি, ঠিক আছে, তাহলে কি স্থলভাগে উপসাগর স্থলভাগ দিকে গভীরতা কম, এবং কি
সমুদ্রের দিকে গভীরতা কি বেশি। এবং কি কি এই যে উপসাগর আছে, এই উপসাগরের দুদিকে দেখো দুটো অগ্রভূমি কি দেখা যাচ্ছে, তাহলে এই সাইডে একটা অগ্রভূমি, এই সাইডে একটা অগ্রভূমি, তাহলে উপসাগরের দুদিকে দুটো কি অগ্রভূমি কি অবস্থান করে। তাহলে বুঝা হলো বন্ধুরা। তাহলে উপসাগর আমরা কাকে বলবো না, অধিক বক্রতাযুক্ত তিন দিকে স্থলভাগ বেষ্টিত অগভীর সমুদ্রকে আমরা কি উপসাগর বলবো। তারপরে বন্ধুরা দেখো কি আর্চ কাকে বলা হয় বা খিলান কাকে বলা হয়। এই খিলান আমরা কাকে বলা হয়, খিলান দেখো না তো কি খিলান সামুদ্রিক ক্ষয়কারী, অর্থাৎ খিলান কাকে বলে না তো অগ্রভূমি যা আছে সেই অগ্রভূমির যে সামনের অংশ, তাহলে অগ্রভূমি যে বন্ধুরা আছে বা উপকূল যা আছে সেই উপকূলটাতে কি হচ্ছে ক্রমান্বত কি হচ্ছে অগ্রভূমি বা উপকূলটাতে কি হচ্ছে ক্রমান্বত কি হচ্ছে ক্ষয় করছে, সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে ভূমির দুদিকে এটা হলো কি একটা কি এটা একটা শিলা বা অগ্রভূমি, ঠিক আছে, বা এটা একটা উপকূল, ঠিক আছে। এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে সমুদ্র তরঙ্গে কি হচ্ছে ক্ষয় করছে, ঠিক আছে, ক্ষয় করছে অর্থাৎ কি মারছে এবং মারার ফলে কি হচ্ছে ক্রমাগত সেটা ক্ষয় করছে এবং ক্ষয় করার ফলে কি হচ্ছে দুদিকে কি হচ্ছে গুহা সৃষ্টি হচ্ছে, ওই সাইড থেকে গুহা সৃষ্টি হচ্ছে, এই সাইড থেকে গুহা সৃষ্টি হচ্ছে এবং গুহা সৃষ্টি হওয়ার পর কি হচ্ছে এক জলরাশি একদিকে জলরাশি অন্যদিকে যাচ্ছে, অন্যদিকে জলরাশি একদিকে আসছে, ঠিক আছে। মানে কি এই গুহার যে মধ্যে দিয়ে রাখো মানে কি একদিক থেকে আরেকদিকে হচ্ছে জলরাশি হচ্ছে কি যাওয়া আসা করছে, তখন এটাকে আমরা বলছি কি প্রাকৃতিক হচ্ছে খিলান বা আর্চ বা সামুদ্রিক খিলান যেটাকে বলা হয়। তাহলে কি সামুদ্রিক খিলান কাকে বলছে না তো অগ্রভূমির সামুদ্রিক হচ্ছে ক্ষয়কার্যের ফলে, দেখো সঙ্গে দেখো অগ্রভূমির সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ভূমির দুদিকে, তাহলে অগ্রভূমি এটা ঠিক আছে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ভূমির দুদিকে গুহার সৃষ্টি হয় এবং উভয় পার্শ্বের গুহা মিলিত হলে, ঠিক আছে, দুদিকে বসে কি তাহলে কি মানে কি সামনে হচ্ছে, ঠিক আছে, অগ্রভূমিটা আছে এবং দুই থেকে কি হচ্ছে ক্ষয় করছে এবং ক্ষয় করার পরে কি হচ্ছে দুদিকে গুহা সৃষ্টি হচ্ছে এবং গুহা সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে জলরাশি একদিক থেকে অন্যদিকে কি হচ্ছে পরিবাহিত হচ্ছে, তখন আমরা বলছি কি তাহলে উপরে যে ছাদটা তারপরে দেখছি সেটাকে আমরা বলছি কি প্রাকৃতিক খিলান বা সামুদ্রিক খিলান। তাহলে অগ্রভূমির সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ভূমির দুদিকে গুহার সৃষ্টি হয় এবং উভয় পার্শ্বের গুহা মিলিত হলে জলরাশি একদিক থেকে অন্যদিকে কি করতে পারে পরিবাহিত হতে পারে এবং কি করতে পারে গুহার ছাদ সম্পূর্ণ কি গুহার ছাদ কিসের উপর অবস্থান করে সেতুর মতো অবস্থান করে। দেখো বন্ধুরা এটা কি গুহার ছাদ সেতুর মতো অবস্থান করেছে, এটা দেখো পুরো কি সেতু, ঠিক আছে, এখানে হচ্ছে যাওয়া আসা হবে, ঠিক আছে, উপর দিয়ে কি যাওয়া আসা হবে, এটা কি সেতুর মতো অবস্থান করেছে, তাকে আমরা বলছি কি বন্ধুরা বলছি কি সামুদ্রিক খিলান। তাহলে সামুদ্রিক খিলান কাকে বলা হয় না তো অগ্রভূমির, ঠিক আছে, ক্ষয়কার্য অগ্রভূমি থেকে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ভূমির দুদিকে গুহার সৃষ্টি হলে উভয় পার্শ্বের গুহা মিলিত হয়ে জলরাশি একদিক থেকে অন্য দিকে কি করে পরিবাহিত হয় এবং গুহার ছাদ সম্পূর্ণরূপে কি সেতুর মতো অবস্থান করে, সেতুর মতো অবস্থান করেছে তাকে আমরা বলছি কি সামুদ্রিক খিলান। তারপরে বন্ধুরা দেখো স্ট্যাক আমরা কাকে বলবো না তো সামুদ্রিক যে খিলান আছে, যে খিলানটা আছে, ঠিক আছে, এই খিলানটা সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ক্রমশ আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই আঘাতপ্রাপ্ত হয়ে কি হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে কি গুহার ছাদ কি হচ্ছে ধসে যাচ্ছে, সম্পূর্ণরূপে ধসে যাচ্ছে এবং ধসে যে অগ্রভূমি যে সামনের অংশ অর্থাৎ এই যে অংশটা আছে অগ্রভূমি যে এই অংশটা আছে এই অংশটা কি হচ্ছে এই যে খিলান থেকে কি হচ্ছে অনেকটা দূরে কি বিচ্ছিন্ন হয়ে কি স্তম্ভের আকারে অবস্থান করছে, তাকে আমরা বলছি কি স্ট্যাক। এই দেখো এটা কি হচ্ছে ধসে গেছে, ঠিক আছে, এটা কি এটা ক্ষয়প্রাপ্ত হয়ে কি হচ্ছে এটা কি হচ্ছে ধসে আছে এবং ধসে বিচ্ছিন্ন হয়ে কি অনেক দেখো দূরে কি অবস্থান করছে, তাহলে এই যে এটা কি এখানে কি দূরে যে অবস্থান করছে মানে এটা থেকে অনেক দূরে অবস্থান করছে, অর্থাৎ কি বিচ্ছিন্ন কি জল দ্বারা কি হচ্ছে মানে কি মিডিলে জল, ঠিক আছে, এবং কি দূরে অবস্থান করছে, এটাকে আমরা বলছি কি স্ট্যাক। স্ট্যাক আমরা কাগজে না খিলান সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ক্রমশ আঘাতপ্রাপ্ত, খিলান সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ক্রমশ আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং আঘাতপ্রাপ্ত হয়ে গুহার ছাদ কি হচ্ছে সম্পূর্ণরূপে ধসছে এবং ধসে গিয়ে কি হচ্ছে অগ্রভূমি যে সামনের অংশটা আছে সেই সামনের অংশটা উপকূল থেকে, তাহলে এটা হচ্ছে উপকূল থেকে কি বিচ্ছিন্ন হয়ে কি হচ্ছে স্তম্ভাকারে কি হচ্ছে স্তম্ভাকারে অবস্থান করছে, তাহলে জলের উপর কি স্তম্ভাকারে কি করছে অবস্থান করছে, তাকে আমরা বলছি কি স্ট্যাক। তাহলে কি স্ট্যাক আমরা বন্ধুরা কাকে বলতে পারি কি খিলান সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে খিলান সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে ক্রমশ আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং আঘাতপ্রাপ্ত হয়ে কি হচ্ছে এই যে ছাদটা আছে সেই সেতুটা কি ধসে আছে এবং ধসে গিয়ে অগ্রভূমির সামনের অংশটা আছে সেই সামনের অংশটা বিচ্ছিন্ন হয়ে কি অনেক দূরে কি স্তম্ভের আকারে অবস্থান করছে, তখন আমরা বলছি কি স্ট্যাক। এবং স্ট্যাম্প তারপরে বন্ধুরা কাকে বলা হয় স্ট্যাক আমরা কাকে বলবো যে স্ট্যাক ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়, যে স্ট্যাকটা আছে সেই স্ট্যাকটা ক্রমাগত বা কি ক্ষয় হবে এই সাইড থেকে ক্ষয় হয়ে কি হবে জলে কি সমান উচ্চতায় কি অবস্থান করে তাকে আমরা বলছি কি স্ট্যাম্প, ঠিক আছে। তাহলে ওই স্ট্যাক ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে জলে সমান উচ্চতায় যদি অবস্থান করে তাহলে আমরা তাকে বলবো কি স্ট্যাম্প। তাহলে দেখো এটা কি স্তম্ভাকার অর্থাৎ উপরে কি অবস্থান করে সেটা দেখো জলের সমান উচ্চতায় অবস্থান করে, তাহলে স্ট্যাক কি ক্ষয় পেয়ে কি স্ট্যাম্প সৃষ্টি হয়েছে, তাই তো। তাহলে কি স্ট্যাম্প তাহলে আমরা কাকে বলবো না তো স্ট্যাক ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে জলের সমান উচ্চতায় যদি অবস্থান করে জলের সমান উচ্চতায় অবস্থান করেছে তাকে আমরা বলবো কি স্ট্যাম্প। স্ট্যাক আর স্ট্যাম্পে যদি আমরা বৈশিষ্ট্য দেখে যাই বন্ধুরা গেলে বোঝা হলো, তাহলে স্ট্যাক আর স্ট্যাকে যদি আমরা বৈশিষ্ট্য দেখে যাই দেখো এটা কি স্ট্যাক সৃষ্টি হয় কিভাবে তো কি খিলান ধসে গিয়ে কি স্ট্যাক সৃষ্টি হচ্ছে, তাহলে খিলান কি বন্ধুরা ধসে গিয়ে কি স্ট্যাক সৃষ্টি হচ্ছে, আবার স্ট্যাক হচ্ছে কি ক্ষয় পেয়ে কি হচ্ছে স্ট্যাম্প সৃষ্টি হচ্ছে, তাহলে স্ট্যাক হচ্ছে কি ক্ষয় পেয়ে না খিলান ক্ষয় পেয়ে কি স্ট্যাক সৃষ্টি হচ্ছে, খিলান ধসে গিয়ে স্ট্যাক সৃষ্টি হচ্ছে এবং স্ট্যাক কি ক্ষয় পেয়ে কি স্ট্যাম্প সৃষ্টি হচ্ছে পর্যায়ে। স্ট্যাক কি প্রথমে সৃষ্টি হচ্ছে, তাই তো স্ট্যাক প্রথমে সৃষ্টি হচ্ছে আর স্ট্যাম্প কি হচ্ছে পরবর্তীকালে সৃষ্টি হচ্ছে।
এটা কি জড়তার ঊর্ধ্বাংশে অবস্থান করে, দেখো এটা জড়তা, ঠিক আছে, তার ঊর্ধ্বাংশে দেখো অবস্থান করে, ঠিক আছে, কিন্তু এটা কি দেখো জলমগ্ন অবস্থায় অবস্থান করে। তাহলে স্ট্যাক কি জল ঊর্ধ্বাংশে অবস্থান করে, এটা কি জলমগ্ন অবস্থায় অবস্থান করে। তারপরে স্ট্যাক বড় ও মোটা থাম্বা স্তম্ভের মতো, দেখি এই যে স্ট্যাকটা আছে দেখো কি মোটা, ঠিক আছে, এবং কি স্তম্ভ হচ্ছে কি স্তম্ভের মতো, অর্থাৎ কি থাম্বা যে বলে সেই থাম্বা, মোটা থাম্বার মতো। কিন্তু এটা দেখো বন্ধুরা স্ট্যাম্পটা ছোট নাতি উচ্চ থামের মতো, ঠিক আছে, নাতি উচ্চ থামের মতো, ঠিক আছে, মানে কি ছোট্ট, ঠিক আছে, আর এটা কি থাম্বার মতো। আজকে বন্ধুরা তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আজ পর্যন্ত এটা এতটাই থাকলে এরপরে আমরা নিয়ে আসবো কি ডিপোজিশনাল বুঝে গেলে অর্থাৎ কি হচ্ছে কি সমুদ্রের স্থান কি সঞ্চয়জাত ভূমিরূপ। আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকলো বন্ধুরা।